শুরু করছি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 1 নং আইন প্রথম প্রকাশ হয় 1877 সালের 7ই ফেব্রুয়ারি। কার্যকর হয় 1 মে 1877। আইনের ধরনটা হচ্ছে মূল আইন বা তত্ত্বগত আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের জনক হচ্ছেন স্যার হোয়াইটলি স্টোকস। মোট ধারা আছে 57টি। 2 নং ধারা এবং 8ম অধ্যায়ের 45 থেকে 51 পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে। মোট 3টি খণ্ডে বা অংশে বিভক্ত আছে। 10টি অধ্যায় বা পরিচ্ছেদ আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 2004 সালের 1 মে 27 নং আইন দ্বারা সর্বশেষ সংশোধন করে ধারা 21 ক সংযোজন করা হয়, যা কার্যকর করা হয় 1 জুলাই 2005 সালে, অর্থাৎ 1/7/2005। সুনির্দিষ্ট প্রতিকার আইন শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে নয়। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধিকাংশ মামলা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত। সুনির্দিষ্ট প্রতিকার আইনের উৎপত্তি হয় ল অব ইকুইটি থেকে। ল অব ইকুইটিটা তৈরি হয় ত্রয়োদশ শতাব্দীতে। সুনির্দিষ্ট প্রতিকার আইন দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা পরিচালনা। সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি দেওয়ানি প্রকৃতির আইন। আর এখানে আমরা কোন কোন ধরনের প্রতিকার পেতে পারি? সত্ত্বের মোকদ্দমা, দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, দলিল বাতিলের মোকদ্দমা, ঘোষণার মোকদ্দমা, নিষেধাজ্ঞার মোকদ্দমা ইত্যাদি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 3টা খণ্ড আছে, সেই খণ্ডের প্রথম খণ্ড ধারা 1 থেকে 7 পর্যন্ত, দ্বিতীয় খণ্ড ধারা 8 থেকে 51 পর্যন্ত, তৃতীয় খণ্ড ধারা 52 থেকে 57 পর্যন্ত। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে 10টি অধ্যায় আছে, 10টি অধ্যায়, এই 57টা ধারা 10টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, তাই না? তো এই যে 10টি অধ্যায়, সেখানে বলছে যে 1 থেকে 7 ধারা পর্যন্ত কোনো অধ্যায়ের মধ্যে পড়েনি। তাহলে 1 থেকে 4 ধারা পর্যন্ত আছে প্রাসঙ্গিক আলোচনা। 5 ধারায় আছে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয়। আর 6 এবং 7 ধারা, যেটা হচ্ছে নিরোধক প্রতিকার এবং দণ্ড প্রদান করে না সুনির্দিষ্ট প্রতিকার আইন। অর্থাৎ 6 ধারাতে আছে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা, আর 7 ধারাতে আছে যে দণ্ড মঞ্জুর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর হয় না। এরপরে আমরা দেখছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10টি অধ্যায়ের প্রথম অধ্যায় 8 থেকে 11 ধারা পর্যন্ত, সম্পত্তির দখল পুনরুদ্ধার। ধারা 12 থেকে 30 চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ধারা তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে 31 থেকে 34 ধারা দলিল সংশোধন। চতুর্থ অধ্যায় ধারা 35 থেকে 38 চুক্তি রদকরণ। পঞ্চম অধ্যায় 39 থেকে 41 পর্যন্ত দলিল বাতিল সংক্রান্ত। ষষ্ঠ অধ্যায় ধারা 42-43 ঘোষণামূলক মোকদ্দমা। সপ্তম অধ্যায় ধারা 44, অর্থাৎ একটি মাত্র ধারা নিয়ে একটি মাত্র অধ্যায়, সেটা হচ্ছে 44 ধারা। আর অধ্যায় হচ্ছে সপ্তম, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। ধারা 45 থেকে 51 বাতিল আছে। ধারা 52 থেকে 53, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নবম অধ্যায়। এই নবম অধ্যায়ে ধারা আছে 52 থেকে 53, অর্থাৎ 2টা ধারা নিয়ে সাধারণ নিষেধাজ্ঞা। আর 10ম অধ্যায় বা সর্বশেষ অধ্যায় 54 থেকে 57 ধারা পর্যন্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এখন আমরা যাই দেখি না কেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই যে আমরা বুঝে নিলাম কি, যে 1 থেকে 7 ধারা পর্যন্ত কোনো অধ্যায়ের মধ্যে পড়েনি। আর প্রথম অধ্যায় শুরু হয়েছে আমাদের 8 থেকে 11 ধারা পর্যন্ত। 11তে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে 12 থেকে 30 ধারা, তৃতীয় অধ্যায় 31 থেকে 34 ধারা, চতুর্থ অধ্যায় 35 থেকে 38 ধারা, পঞ্চম অধ্যায়
39 থেকে 41 ধারা, ষষ্ঠ অধ্যায় 42-43, সপ্তম অধ্যায় 44, অষ্টম অধ্যায় 45 থেকে 51, নবম অধ্যায় 52 থেকে 53 আর দশম অধ্যায় 54 থেকে 57। তাহলে এখন আমরা দেখি ধারার সংক্ষিপ্ত শিরোনাম। ধারার সংক্ষিপ্ত শিরোনাম, সুনির্দিষ্ট যে 57টা ধারার সংক্ষিপ্ত শিরোনাম বলছি, যে এক ধারা, ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম, আওতা আরম্ভ। ধারা 2 বাতিল। ধারা 3 ব্যাখ্যা আছে 4টি। ধারা 3-এ ব্যাখ্যা আছে 4টি ব্যাখ্যা হচ্ছে বাধ্যবাধকতা, জিম্মা, জিম্মাদার এবং পত্তনি। আচ্ছা, তারপরে ধারা 5 কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, অর্থাৎ 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। ধারা 6 নিরোধমূলক প্রতিকার। ধারা 7 দণ্ড নাই বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো দণ্ড বা শাস্তি নাই, সেটা বলছে। আচ্ছা, প্রথম অধ্যায় আমরা 8 থেকে 11, সেখানে বলা আছে 8 ধারায় বলা আছে 8 এবং 9 ধারাটা হচ্ছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত। এটা আগে বলি, 8 এবং 9 ধারা স্থাবর সম্পত্তি সংক্রান্ত, আর 10 আর 11 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তি সংক্রান্ত। 8 ধারায় আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির মালিক কর্তৃক দখল পুনরুদ্ধার, আর 9 ধারায় আছে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার। 10, 11 অস্থাবর সম্পত্তি। ধারা 10-এ বলা হচ্ছে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। 11 ধারায় বলছে মালিক ব্যতীত তাৎক্ষণিক দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব 4টি। দ্বিতীয় অধ্যায় আমরা দেখি 12 থেকে 30, সেখানে 12 ধারায় বলেছে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর বা সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় 4টি ক্ষেত্রে, হ্যাঁ, বা চুক্তি বলবৎ করা যায় 4টি ক্ষেত্রে। ধারা 13 বলছে যে যেই চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে কার্য সম্পাদন সম্ভব। আচ্ছা, তাহলে কোন কোন চুক্তি সম্ভব সেটা আমরা দেখছি 14 ধারা থেকে। তাহলে চুক্তির বিষয়বস্তু যদি আংশিকভাবে আমরা কার্য সম্পাদন করতে চাই তাও সম্ভব। এখন যাই আমরা ধারা 14, বলছে চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলে। ধারা 15 চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে। ধারা 16 চুক্তির অসম্পাদিত অংশ স্বতন্ত্র হলে। তাহলে কি হচ্ছে, ছোট, বড়, স্বতন্ত্র, এই 3 ধরনের আংশিক অংশই শুধুমাত্র কার্যকর করা যায়, তাছাড়া অন্য কোনো অংশগুলো কার্য সম্পাদন করা যায় না সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী, সেটা বলছে 17 ধারায়। 18 ধারা ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার 4টি। যদি কেউ ত্রুটিপূর্ণ কোনো সত্য বা কোনো জিনিস বিক্রি করে তাহলে ক্রেতারও অধিকার থাকে বিক্রেতার প্রতি, সেটা বলা হয়েছে 4টি ক্ষেত্রে। ধারা 20 খেসারত। এতটুকু মনে রাখি যে খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধকতা নয়। ধারা 21 বলছে যে যেই চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না, অর্থাৎ 8টি ক্ষেত্রে, যদি 8 ধরনের ক্ষেত্রে আদালত কখনো চুক্তির মামলা নেন না, সেইটা বলে দিচ্ছে। তাহলে 12 ধারায় আমরা দেখে আসছি যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা চুক্তির প্রতিকার মঞ্জুর বা চুক্তি বলবৎ, হ্যাঁ, বা চুক্তি কার্যকর 4টি ক্ষেত্রে। আর 21 ধারা আমরা দেখছি যে চুক্তি মানে কার্যকর করা যায় না বা হচ্ছে চুক্তি না মঞ্জুর হয় 8টি ক্ষেত্রে, সেটা বলছে 21 ধারায়। এরপরে হচ্ছে ধারা 21 ক। ধারা 21 ক একটু আগেই কিন্তু আপনাদেরকে আমি বললাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 2004 সালের 1 মে 27 নং আইন দ্বারা সর্বশেষ সংশোধন করা হয় এবং সেখানে সংশোধন করে নতুন কিছু সংযোজন করা হয়েছে। সংযোজন কি করেছে? 21 ক ধারাটা সংযোজন করেছে, আর 21 ক ধারা সংযোজন করে এইটা কার্যকর হয়েছে 2005 সালের 1 জুলাই। 2005 সালের 1 জুলাই কার্যকর হয়েছে। তো সেই 1 জুলাইতে কার্যকর হয়েছে কোন ধারাটা? 21 ক ধারাটা। যাদের কাছে শীট আছে একটুখানি দাগ দিয়ে নিন। 21 ক, অরেজিস্ট্রিকৃত বা অনিবন্ধিত বা অলিখিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণ করা যাবে না। তাহলে কি বলছে যে যদি চুক্তিটা
মানে অরেজিস্ট্রি হয় বা অলিখিত হয় অর্থাৎ মৌখিক হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই চুক্তি কার্যকর করা যাবে না, সেটা বলছে। এখানে আরও একটা কথা আছে যে চুক্তির মামলা করার সময় চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে প্রদান করতে হবে। তাহলে চুক্তির মামলা করার সময় চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে প্রদান করতে হবে। ধারা 22 বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি বা রায় প্রদান করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। সেখানে বলছে যে দুইটি ক্ষেত্রে আদালত সোলাটিয়াম দিতে পারে। তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি বা রায়, অর্থাৎ এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত রায় বা ডিক্রি দিচ্ছে তা দেয়াটা সম্পূর্ণ আদালতের বিবেচনামূলক ক্ষমতা। হ্যাঁ, সেখানে আমরা মনে রাখবো 8 ধারাটা কিন্তু না, 8 ধারায় আমরা ডিক্রি পাই, এটা বিবেচনামূলক ক্ষমতা নয়, 8 নয়। 8 ধারা 9 ধারা এগুলো বিবেচনামূলক ক্ষমতা নয়, আর সবগুলোই বিবেচনামূলক ক্ষমতা। ধারা 23 সুনির্দিষ্ট কার্য সম্পাদনে যে প্রতিকার পেতে পারে, অর্থাৎ মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার যারা পেতে পারে, এগুলো হচ্ছে ব্যক্তির কথা বলছে যে কারা যে এই সুনির্দিষ্ট কার্য সম্পাদনে মামলা করতে পারে, 8 শ্রেণীর ব্যক্তি। ধারা 24 বলছে যে কারা এই প্রতিকার পেতে পারে না, সুনির্দিষ্ট প্রতিকার কারা পেতে পারে না, সেখানে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে। ধারা 25 বলছে সত্ত্ব ছাড়া অন্য ব্যক্তির বিক্রয় চুক্তি, যার সত্ত্ব নাই তার চুক্তিও নাই। এখানে সত্ত্ব আছে, মানে এখানে বিষয় আছে 3টা, অর্থাৎ ক্ষেত্র 3টা। ধারা 26 পরিবর্তন ছাড়া সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, 5টি ক্ষেত্রে। ধারা 27 যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে চুক্তি সম্পাদন করা যায়, হ্যাঁ, যাদের বিরুদ্ধে মামলা করা যায়, সহজ কথা। অর্থাৎ 23 ধারায় বলছে 8 শ্রেণীর ব্যক্তি মামলা করতে পারবে, কাদের বিরুদ্ধে? 27 ধারার এই 5 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে। 27 ক স্থাবর সম্পত্তির ইজারা চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ধারা 28 যেই সকল পক্ষকে কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, হ্যাঁ, যেই সকল পক্ষকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যায় না, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা যায় না, এরা হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তি। ধারা 29 খারিজের পর চুক্তিভঙ্গের মামলা দায়েরে প্রতিবন্ধকতা, মামলা একবার খারিজ হয়ে গেলে আর নতুন করে চুক্তিভঙ্গের মামলা করা যায় না বা ক্ষতিপূরণের মামলা করা যায় না। ধারা 30 হচ্ছে পত্তনি। 30 ধারাটা আমরা পড়ি না, শুধু টাইটেলটা নিয়ে রাখি। আচ্ছা, তৃতীয় অধ্যায় আমাদের আছে দলিল সংশোধন, ধারা 31 থেকে 34। তাহলে ধারা 31 কখন দলিল সংশোধন করা যায় সেটা বলছে যে 3টি ক্ষেত্রে দলিল সংশোধন করা যায়। ধারা 32 বলছে যে পক্ষগণের বা বাদী ও বিবাদীর অভিপ্রায় বা ইচ্ছা সম্পর্কে অনুমান করা। হ্যাঁ, তাহলে কোনো ব্যক্তি যদি 31 ধারা অনুযায়ী দলিল সংশোধন করতে চায়, তাহলে আদালত কি করবে? ওই বাদী বিবাদীর মনের ইচ্ছা সম্পর্কে বা মনের অভিপ্রায় সম্পর্কে অনুমান করবে। তারপরে কি করবে? 33 ধারা অনুযায়ী সংশোধনের মূল নীতিসমূহ, অর্থাৎ কোন কোন বিষয় সংশোধন করতে গেলে হচ্ছে আদালতের করণীয়, সেইগুলা করবে। তারপরে ধারা 34 অনুযায়ী সংশোধনী চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণ, এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা হবে। চতুর্থ অধ্যায় চুক্তি রদ বা বাতিল প্রসঙ্গে, সেখানে ধারা আছে 35 থেকে 38 পর্যন্ত। ধারা 35 বলছে চুক্তি রদ বা বাতিল 3টি ক্ষেত্রে। ধারা 36 বলছে ভুলের কারণে চুক্তি রদ বা বাতিল হয় না। ধারা 37 বিকল্প হিসাবে চুক্তি রদ বা বাতিল। ধারা 38 চুক্তি রদের জন্য ক্ষতিপূরণ। এই জায়গাটা আমরা মনে রাখবো, চুক্তি রদের জন্য ক্ষতিপূরণ। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি জানি যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্ষতিপূরণের ধারা আছে 3টা, 19, 38, 41। 19 ধারায় হচ্ছে কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ, কম্পেনসেশন, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ দিবে বা বেশ কিছু ক্ষেত্রে। 38 বলছে চুক্তি বাতিল করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তার জন্য ক্ষতিপূরণ। আর 41 বলছে দলিল বাতিলের জন্য যদি কোনো ক্ষতি হয় তার জন্য ক্ষতিপূরণ। আচ্ছা, ঠিক আছে, আমরা 35 থেকে 38 ধারা শুনলাম। এখন দেখি যে পঞ্চম অধ্যায়, সেখানে বলছে দলিল বাতিল। দলিল বাতিল সংক্রান্ত ধারা আছে 39 থেকে 41 ধারা পর্যন্ত।
39 ধারায় বলছে দলিল বাতিল বা রদ করা যায় 3টি ক্ষেত্রে। ধারা 40-এ বলছে আংশিক দলিল বাতিল, অর্থাৎ আংশিক দলিলও বাতিল করা যায়। আচ্ছা, তারপরে বলছে 41 ধারায় দলিল বাতিলের জন্য ক্ষতিপূরণ। তাহলে দেখেন, আমি কিন্তু আগেই বলেছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্ষতিপূরণের ধারা আছে 3টা, 19, 38 এবং 41। তাহলে এই যে 3টা ধারায় আমরা কি করছি, ক্ষতিপূরণ পাচ্ছি। ষষ্ঠ অধ্যায় ঘোষণামূলক ডিক্রি, ধারা 42-43। ধারা 42-এ বলছে ঘোষণামূলক মোকদ্দমা মর্যাদা বা অধিকার, হ্যাঁ, 2টি ক্ষেত্রে। ঘোষণামূলক মোকদ্দমা করা যায় 2টা ক্ষেত্রে, একটা হচ্ছে আইনগত মর্যাদা এবং আইনগত অধিকার। এই 2টা ক্ষেত্রে আমরা ঘোষণা চাইতে পারি। ধারা 42। ধারা 43 বলছে এই যে ঘোষণামূলক মোকদ্দমার ফলাফল, কে এই মানে কারা ঘোষণা চাওয়ার পরে ঘোষণার ফলাফলটা কে ভোগ করবে সেটা বলে দিয়েছে 43 ধারাতে, হ্যাঁ। আচ্ছা, সপ্তম অধ্যায় রিসিভার নিয়োগ, ধারা 44 ধারায় বলছে রিসিভার নিয়োগ 2টি কারণে, হ্যাঁ। রিসিভার নিয়োগ করা যায় 2টি কারণে, 2ভাবে, অর্থাৎ আদালত ইচ্ছা প্রণোদিত হয়েও রিসিভার নিয়োগ করতে পারে, আবার আদালত কি করতে পারে, কোনো পক্ষের আবেদনেও রিসিভার নিয়োগ করতে পারে। আচ্ছা, অষ্টম অধ্যায় সরকারি কর্তব্য মঞ্জুর, যেখানে ধারা 45 থেকে 51 পর্যন্ত পুরোটাই বাতিল হয়ে গিয়েছে। এখন আমরা নিব নবম অধ্যায় সাধারণ নিষেধাজ্ঞা, অর্থাৎ 52 আর 53 ধারা। 52 ধারায় বলছে যে নিষেধাজ্ঞা বা নিরোধমূলক প্রতিকার 2ভাবে মঞ্জুর করা যায়। নিষেধাজ্ঞা মানে নিরোধমূলক প্রতিকার দেওয়া যায় 2ভাবে, অর্থাৎ নিষেধাজ্ঞার মাধ্যমে একটা। এখন বলছে যে 2ভাবে, তাহলে 2ভাবে কি কি, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধমূলক বা নিষেধাজ্ঞা দেয়া যায়, নিরোধমূলক প্রতিকার দেয়া যায় বা নিষেধাজ্ঞা দেয়া যায়। ধারা 53 বলছে এই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। দশম অধ্যায় চিরস্থায়ী নিষেধাজ্ঞা 54 থেকে 57 ধারা পর্যন্ত। ধারা 54 বলছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর বা যেভাবে মঞ্জুর করা যায় বা 5টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করতে পারেন। ধারা 55 বলছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আদেশমূলক নিষেধাজ্ঞা। ধারা 56 বলছে নিষেধাজ্ঞা না মঞ্জুর বা যখন নিষেধাজ্ঞা প্রদান করা যায় না। 11টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না। ধারা 57 সবশেষ ধারা, যেটা বলছে নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা। নেতিবাচক চুক্তি পালনের জন্য নিষেধাজ্ঞা, অর্থাৎ এইখানে 57 ধারায় 2 ধরনের চুক্তি থাকবে বা 2টি চুক্তি থাকবে। প্রথম চুক্তিটা পালন করুক বা না করুক, পরবর্তী চুক্তিটা যেন পালন না করতে পারে সেই মর্মে নিষেধাজ্ঞা চাইবে। এই হচ্ছে আমাদের 57টা ধারা। আমরা কি ছোট করে এই পর্যন্ত বুঝতে পেরেছি? দেখেন তো। আচ্ছা, ধারার ডিটেলস সুনির্দিষ্ট প্রতিকার আইনের। ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম, আওতা, আরম্ভ। হ্যাঁ, শিরোনাম বলতে এই আইন 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে অভিহিত হবে। আওতা বলতে সমগ্র বাংলাদেশে এই আইন প্রযোজ্য হবে। আরম্ভ বলতে 1877 সালের 1 মে হতে অত্র আইনটি কার্যকর করা হবে। ধারা 2 বাতিল। ধারা 3 সেখানে আছে 4টি ব্যাখ্যা, অর্থাৎ ইন্টারপ্রিটেশন ক্লজ। ব্যাখ্যা আছে 4টি। ক বলছে বাধ্যবাধকতা বা অব্লিগেশন। এই বাধ্যবাধকতা কাকে বলে? আইন দ্বারা কার্যকরী যোগ্য প্রতিটি কর্তব্যকে বলা হয় বাধ্যবাধকতা। খ নাম্বার হচ্ছে জিম্মা বা ট্রাস্ট, যার উপর বিশ্বাসপূর্বক সম্পত্তির মালিকানা ন্যস্ত করা হয় তাকে বলে জিম্মা। 3 নম্বরে বা গ নাম্বারে বলছে জিম্মাদার। জিম্মাদার বলতে হচ্ছে ট্রাস্টি। ট্রাস্টি কি? যিনি ট্রাস্টের সম্পত্তি পরিচালনা করেন তাকে বলে ট্রাস্টি। যিনি সম্পত্তি মানে ট্রাস্টের সম্পত্তি পরিচালনা করেন তাকে বলে জিম্মাদার। এরপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে পত্তনি বা সেটেলমেন্ট। পত্তনি বা সেটেলমেন্ট, সম্পত্তি কোন সময় কিভাবে কোন ব্যক্তি পাইবে তার নির্দেশ যেই ব্যবস্থায় থাকে তাকে পত্তনি বা সেটেলমেন্ট বলে।
তবে মনে রাখতে হবে পত্তনি কখনো উইল নয়। হ্যাঁ, পত্তনি কখনো উইল নয়। তাহলে এরকম প্রশ্ন কিন্তু আমাদের বিগত সালে এসেছে যে নিচের কোনটি উইল মানে পত্তনি নয়। তাহলে মানে উইল কখনো পত্তনি নয়। হ্যাঁ, আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা 3 ধারা দেখলাম, যাচ্ছি আমরা ধারা 4-এ। ধারা 4-এ বলছে সেভিংস বা সংরক্ষণ। এই ধারা 4-এ সেভিংস বা সংরক্ষণ বলছে যে 3টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংরক্ষিত, অর্থাৎ 3টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ করা যায় না। 1 নম্বর হচ্ছে চুক্তি নয় এমন কোনো অঙ্গীকার যদি করে কেউ। 2 নম্বর হচ্ছে অধিকার হতে বঞ্চিত করে এমন চুক্তি। 3 নম্বর হচ্ছে দলিলের উপর 1908 সালের রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করে এমন চুক্তি। এই 3টা ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রয়োগ করা যায় না। ধারা 4 এটাই তো আমরা পড়লাম, সংরক্ষণ বা সেভিংস। আচ্ছা, ধারা 5। ধারা 5-এ বলছে 5টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকে। 5টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকে। তার মধ্যে 4টি হচ্ছে আদেশমূলক, একটি হচ্ছে নিষেধমূলক। 4টি হচ্ছে আদেশমূলক, একটি হচ্ছে নিষেধমূলক। চলি আমরা যে এই 5টি প্রতিকার কিভাবে দেয়। 1 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ ও অর্পণের মাধ্যমে। সুনির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ ও অর্পণের মাধ্যমে 8 থেকে 11 ধারায় যে কথাটা বলা আছে। 2 নম্বর হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে 12 থেকে 30 এবং 55 ধারায় এমনটা আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে নিরোধক প্রতিকার, নিরোধমূলক প্রতিকারের মাধ্যমে। তাহলে নিরোধমূলক প্রতিকারের মাধ্যমে, এই নিরোধমূলক প্রতিকারের মাধ্যমে বলতে আমরা 6 ধারা, 52 থেকে 54 ধারা এবং 57 ধারায় একটু দেখতে পাই। 4 নম্বরে দেখি আমরা, 4 নম্বর প্রতিকার হচ্ছে কি পক্ষসমূহের অধিকার নির্ণয় ও ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে। পক্ষসমূহের অধিকার নির্ণয় ও ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে ধারা 31 থেকে 43 পর্যন্ত বিস্তারিত আছে। 5 নম্বর প্রতিকার হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে। ধারা 44-এ বলা আছে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রতিকার দেয় 5 ভাবে। সেটা হচ্ছে দখল গ্রহণ অর্পণ, তারপরে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, নিরোধমূলক প্রতিকার, ঘোষণামূলক ডিক্রি আর রিসিভার নিয়োগের মাধ্যমে। এই 5 ভাবে প্রতিকার দেয়। এইখান থেকে আমরা দেখছি যে মানে প্রথম দখল গ্রহণ অর্পণ, তারপরে বলছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, তারপরে আমরা দেখছি 4 নম্বরে হচ্ছে পক্ষসমূহের অধিকার নির্ণয় ও ঘোষণা, আর 5 নম্বরে দেখছি রিসিভার নিয়োগের মাধ্যমে। এই 4টে হচ্ছে আদেশমূলক প্রতিকার, অর্থাৎ আদালত আদেশ দিবে সম্পত্তিটা দখলে গ্রহণ করুন, সম্পত্তিটা আরেকজনকে অর্পণ করুন, আদেশ দিবে। আবার আদেশ দিবে কি যে চুক্তির কার্য সম্পাদন করুন, আদেশ দিবে। পক্ষসমূহের অধিকার নির্ণয় ও ঘোষণা করে আদেশ দিবে যে আজকে থেকে এই সম্পত্তি তার। এইগুলো সব আদেশমূলক। রিসিভারেরও আদেশ দিবে, কিন্তু বলছে যে নিরোধমূলক প্রতিকারের মাধ্যমে। এই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নিষেধাজ্ঞা। নিরোধমূলক প্রতিকার মানে হচ্ছে কি নিরোধক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার। সব সময় আমরা জানি কি যে আমরা কোনো একটা মানে অপরাধ বা অন্যায় ঘটার পরে আদালতে যাই যে এই অন্যায়টা হয়েছে, কিন্তু কিছু অন্যায় আছে হওয়ার যখন সম্ভাবনা থাকে সেই অন্যায়টা যেন পরবর্তীতে না করতে পারে কেউ, অন্যায়টা যেন সংঘটিত না হয়, সেই জন্যেও কিন্তু আমরা আদালতে যাই। হ্যাঁ, তো এই নিরোধক প্রতিকারটা ঠিক তেমন, যেমন হচ্ছে কি কোনো একটা বড় ব্যাধি হওয়ার আগে আমরা যেমন একটা টিকা নেই, সেরকম যে যক্ষ্মা, হাম, তারপরে হচ্ছে আমাদের করোনা, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, আগেই আমরা প্রতিরোধমূলক একটা টিকা নেই। ঠিক সেই জিনিসটা হচ্ছে এই প্রতিরোধমূলক বা নিরোধমূলক প্রতিকার, একই কথা, বা প্রিভেন্টিভ রিলিফ।
হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে 4টি হচ্ছে আদেশমূলক প্রতিকার দেয় আর একটা হচ্ছে নিরোধমূলক প্রতিকার দেয়। মোট 5টি প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইন দিতে পারে বা 5 ভাবে প্রতিকার দিতে পারে। এই সাথে সাথে আমরা একটু 22 ধারাটা নিয়ে নেব, কারণ এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 5 ভাবে প্রতিকার দিয়ে থাকে, তা কিন্তু দেওয়া না দেওয়া অর্থাৎ এই প্রতিকার দেওয়া না দেওয়া আদালতের একদমই বিবেচনামূলক বিষয় বা আদালতের বিবেচনামূলক বিষয় বা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতা। সেইটা আদালত যদি মনে করে প্রতিকার দিবে তাহলে দিবে, না যদি মনে করে তাহলে দিবে না। সেই এখন আমরা 5-এর 3 নাম্বার বা 5-এর গ নাম্বারে দেখলাম কি নিরোধমূলক প্রতিকার দিয়ে থাকে। নিরোধমূলক প্রতিকার কাকে বলে বা সংজ্ঞা সেটা দেয়া আছে ধারা 6-এ। 6 ধারাতে বলা হয়েছে নিরোধমূলক প্রতিকার কাকে বলে। সহজ কথায় আমরা বলবো 5-এর গ উপধারার অধীন মঞ্জুরি ও সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধমূলক প্রতিকার বলা হয়। এটা হচ্ছে বইয়ের কথা, কিন্তু আমরা যদি তৈরি করি তাহলে বলতে পারি কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকলে তার অধিকার লঙ্ঘন হওয়ার আগেই যদি কোনো ব্যক্তির অধিকারটা যেন লঙ্ঘন না হয় সেই জন্য আদালত যে আদেশ প্রদান করে থাকে তাকে নিরোধমূলক প্রতিকার বলে। আর এই প্রতিকার মঞ্জুর করা না করা আদালতের বিবেচনামূলক। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কখনো নিরোধমূলক প্রতিকার দেওয়া যায় না। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে কখনো নিরোধমূলক প্রতিকার দেওয়া যায় না। ঠিক আছে। ধারা 7 বলছে দণ্ডমূলক আইন বলবৎ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে না। দণ্ডমূলক আইন বলবৎ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে না, অর্থাৎ 7 ধারায় বলছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো দণ্ড বা শাস্তির বিধান নাই। এবার আমরা চলে যাই যে হচ্ছে প্রথম অধ্যায় 8 থেকে 11 যেটা বলেছিলাম। ধারা 8-এ বলছে স্থাবর সম্পত্তির মালিক কর্তৃক দখল পুনরুদ্ধার বা সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির মালিক কর্তৃক দখল পুনরুদ্ধার কোথায় আছে? 8 ধারায়। তাহলে যেই ব্যক্তি সম্পত্তির মালিক সে যদি তার সম্পত্তি থেকে দখল হারা হয়ে যায় তখনই সে 8 ধারায় মামলা করতে পারবে। হ্যাঁ, আর এই 8 ধারায় মামলা করতে পারে মালিক, সম্পত্তির মালিক মামলা করতে পারে। আর একটা মামলা করা যায় দখলি সম্পত্তির উপর ভিত্তি করে। অর্থাৎ অনেক সময় আমরা অনেকের সম্পত্তি অনেক দিন বহুদিন যাবৎ দখলে রাখতে রাখতে তারাও হয়তো আমাদের কাছে চায় না, এক সময় ওই সম্পত্তির মালিকানাটা আমরা দাবি করতে পারি। তখন আমরা মামলা করব কত ধারা অনুযায়ী? অবশ্যই 8 ধারা অনুযায়ী। আচ্ছা, 8 ধারার মোকদ্দমা দায়ের করতে গেলে বেশ কিছু শর্ত লাগে। হ্যাঁ, তো 8 ধারার মোকদ্দমা দায়েরের শর্ত বা উপাদান হচ্ছে, 1 নাম্বার বলি মোকদ্দমায় মালিকানা বা সত্ত্ব প্রমাণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে 12 বছরের মধ্যে অর্থাৎ বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। 3 নাম্বার হচ্ছে বাদীকে 12 বছরের মধ্যে 1 দিনের জন্য হলেও দখলে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে মোকদ্দমার কোর্ট ফি দিতে হবে মূল্য আনুপাতিক, অর্থাৎ সম্পত্তির মূল্য যেটা সেই মূল্যের অনুপাতে একটা পার্সেন্টেজ দিয়ে আমাদেরকে কোর্ট ফি দিতে হবে। তাহলে এই যে পার্সেন্টেজ অনুযায়ী যে কোর্ট ফিটা দিতে হবে সেটা দেখছি যে আমরা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 2%, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 2%, অর্থাৎ যে সম্পত্তির যে মূল্য সেই মূল্যের উপরে 2% প্লাস 15% ভ্যাট দিয়ে আমাদের মামলাটা করতে হবে। আর যদি এটা অর্থের ক্ষেত্রে হতো তাহলে 2.5% প্লাস 15% ভ্যাট দিয়ে মামলা করতে হতো। এটা মানে যদিও আমাদের এটা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কথা, আর এই অর্থের ক্ষেত্রেও 2.5% ভ্যাট দিতে হয়, সেইটা আমি আলাদা করে বললাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে 5 নাম্বার একটা কথা বলি যে 8 ধারার মোকদ্দমা সরকারের বিরুদ্ধে দায়ের করা যায়। 6 নাম্বারে বলছি যে 8 ধারার মোকদ্দমা স্থাপনা ভেঙে আদেশ জারি করা যায়। 7 নাম্বারে বলছি 8 ধারার মোকদ্দমায় ডিক্রির মাধ্যমে বলবৎ করা যায় বা কার্যকর করা যায়। 8 নাম্বারে বলছি 8 ধারার মোকদ্দমায় রিভিউ এবং আপিল করা যায়। 9 নাম্বারে বলছি 8 ধারার মোকদ্দমায় রেস জুডিকাটা প্রযোজ্য হবে। 10 নাম্বারে বলছি 8 ধারার মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। 11 নম্বরে বলছে 8 ধারার মোকদ্দমার মালিকানা সত্ত্ব সাক্ষ্য আইনের 110 ধারা অনুযায়ী
প্রমাণ করতে হবে। এরপরে আমরা বলছি 12 নম্বরে যেটা, যে 8 ধারা, শুধুমাত্র 8 ধারায় মামলা করা যায় না, 8 ধারার সাথে অবশ্যই 42 ধারা সংযুক্ত করে মোকদ্দমা দায়ের করতে হবে। হ্যাঁ, 8 ধারার মোকদ্দমায় ডিক্রি জারি কার্যকর করা হয় দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 35 ও 36 বিধিমতে। হ্যাঁ, তারপরে বলছে যে সরকার চাইলে তামাদি আইনের 149 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু 8 ধারায় মামলা করতে পারবে। তাহলে 8 ধারা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম যে 8 ধারাতে মামলা করতে গেলে কি কি শর্ত থাকা লাগে। হ্যাঁ, এখানে একটা কথা বলি যে আমি প্রথমে বলেছি 8 ধারায় মামলা করা যায় 12 বছরের মধ্যে, অর্থাৎ 12 বছরের মধ্যে আমাদেরকে একদিন হলেও ওই সম্পত্তিতে ওই ব্যক্তি ছিল সেটা কিন্তু প্রমাণ করতে হবে, একটু এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো ধারা 9-এ চলে যাচ্ছি। ধারা 9 বলছে যে স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা। 9 ধারায় যিনি স্থাবর সম্পত্তি হতে বেদখল হয়েছেন তার বিনা অনুমতিতে বা তার সম্মতি ছাড়া বা আইনানুগ পদ্ধতি ছাড়া যদি কোনো ব্যক্তিকে বেদখল করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবেন। 9 ধারার মোকদ্দমা বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তি বা তার প্রতিনিধি দখল পুনরুদ্ধারের জন্য দায়ের করতে পারবে। 9 ধারার মোকদ্দমায় 2টা বিষয় প্রমাণ করতে হবে। 1 নম্বর হচ্ছে দখল বেদখল, আর 2 নম্বর হচ্ছে তার অসম্মতিতে এবং তাকে আইনগত পন্থা ছাড়াই বেদখল করা হয়েছে। 9 ধারার মোকদ্দমা সত্য বা উপাদানগুলো একটু বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে 9 ধারার মোকদ্দমার ক্ষেত্রে মালিকানা বা সত্য প্রমাণ করতে হবে না। 2 নম্বরে বলছে যে 9 ধারার মোকদ্দমায় প্রমাণের বিষয় হচ্ছে দখল আর বেদখল। 3 নম্বরে বলছে 9 ধারায় মোকদ্দমা দায়ের করতে হবে বেদখল হওয়ার 6 মাসের মধ্যে। 4 নম্বরে বলি যে মোকদ্দমা দায়ের করতে হবে তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুযায়ী। 5 নম্বরে বলছি 9 ধারার মোকদ্দমা দায়ের করতে হলে বেদখল হওয়ার কমপক্ষে 2 মাস ধারাবাহিকভাবে ওই সম্পত্তিতে দখলে থাকতে হবে। 6 নম্বরে বলছি 9 ধারার মোকদ্দমা সরকারের বিরুদ্ধে দায়ের করা যায় না। 7 নম্বরে বলছি 9 ধারার মোকদ্দমা স্থাপনা ভেঙে আদেশ দেওয়া যায় না। 8 নম্বরে বলছে 9 ধারার মোকদ্দমার কোর্ট ফি হবে মূল্য আনুপাতিকের অর্ধেক। 9 নম্বরে বলছে 9 ধারার মোকদ্দমায় রেস জুডিকাটা প্রযোজ্য হবে না। 10-এ বলছি আমি 9 ধারার মোকদ্দমায় ডিক্রি কার্যকর করা যাবে ডিক্রি জারির মাধ্যমে। 11 নম্বরে বলছে 9 ধারার মোকদ্দমা সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়। 12 নম্বরে হচ্ছে 9 ধারার মোকদ্দমায় আংশিক বেদখল হলেও মামলা দায়ের করা যায়। তারপরে 13 নম্বর পয়েন্টে বলছি যে এই ধারাটা ভাড়াটিয়ার জন্য সংরক্ষিত, অর্থাৎ ভাড়াটিয়া কিন্তু 9 ধারায় মামলা করতে পারে না। তারপরের পয়েন্টটা বলছি যে 9 ধারার মোকদ্দমায় মালিকানা বিবেচ্য বিষয় নয়, দখলটাই বিবেচ্য বিষয়। তারপরে পয়েন্ট বলি যে 9 ধারার মোকদ্দমা আপিল ও রিভিউ করা যায় না, একমাত্র প্রতিকার হচ্ছে রিভিশন দায়ের করা। তারপরে বলছে 9 ধারার মোকদ্দমায় একটি ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হচ্ছে কি, যে 9 ধারার মোকদ্দমা খারিজ হওয়ার পর খারিজ আদেশের বিরুদ্ধে যদি রিভিশন করতে হয় তখন কোর্ট ফি দিতে হবে মূল্য আনুপাতিক কোর্ট ফি, অর্থাৎ 9 ধারায় যে আমরা কোর্ট ফিটা দেই সেটা মূল্য আনুপাতিকের অর্ধেক। যেমন আমরা 8 ধারায় সম্পত্তির মূল্যের উপরে 2% আমরা দেই, এখানে আমাদের কি দিতে হবে, এখানে সম্পত্তির মূল্য যে 2% হবে তারও অর্ধেক, অর্থাৎ 1% দিতে হবে। ঠিক আছে, এইরকম আর কি। তারপরে বলছে যে 9 ধারার মোকদ্দমা যেহেতু স্থায়ী নিষ্পত্তি নয় বা চূড়ান্ত নিষ্পত্তি নয়, তাই 9 ধারার পরও 8 ধারায় এবং 42 ধারায় মোকদ্দমা দায়ের করা যায়, অর্থাৎ 9 ধারায় মালিকের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায়। 9 ধারার টোটাল বিষয়বস্তু এইটা। ধারা 10 আমরা যাই, অস্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার। এই যে 10 ধারায় যে কথাটা বলা আছে, অস্থায়ী সম্পত্তিটি দখলের অধিকারী ব্যক্তি 10 ধারায় মামলা করতে পারে। মালিক কর্তৃক অস্থাবর সম্পত্তি দখলে রাখা বা রেখে অস্থাবর সম্পত্তি দখলের মোকদ্দমা দায়ের করা যায়। ধারা 11
তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের বিষয়ে মালিক ব্যতীত অন্য ব্যক্তির দায় দায়িত্ব। অর্থাৎ কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তির মালিক ব্যতীত যদি ওই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির বেআইনিভাবে দখল থাকে, তাহলে উক্ত সম্পত্তিতে তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবে। এবং 11 ধারায় ক্ষেত্র আছে 4টি। আমরা ডিটেলস খুব একটা নেই না, শুধু এখান থেকে প্রশ্নও খুব আসে না, টাইটেলটাই আমরা নিয়ে থাকি। ধারা 12 চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর। ধারা 12 চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর। 4টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়, অর্থাৎ আদালত চুক্তির মামলা গ্রহণ করতে পারে 4টি ক্ষেত্রে। সেটা বলে দিচ্ছে যে চুক্তিটি আংশিক বা সম্পূর্ণ যদি জিম্মার অন্তর্ভুক্ত হয়। 1 নম্বর হচ্ছে চুক্তিটি আংশিক বা সম্পূর্ণ যদি জিম্মার অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর হচ্ছে ক্ষতিপূরণের মাপকাঠি যদি না থাকে। 3 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ যদি অপর্যাপ্ত হয়। 4 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতিপূরণে অনিশ্চয়তা, অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত চুক্তির মামলা গ্রহণ করতে পারে বা চুক্তির কার্য সম্পাদন মঞ্জুর করবেন। ধারা 13 বলছে চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব, অর্থাৎ আমরা জানি, আমরা চুক্তি আইন পড়ে আসছি, তাই না? তো চুক্তি আইনের 56 ধারায় কথা আছে। তো চুক্তি আইনের 56 ধারায় যা কিছু থাক না কেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14, 15, 16 ধারার আওতায় যদি পড়ে, তাহলে ওই চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব। আসলে বলছে চুক্তির আংশিক কার্য সম্পাদন, তাহলে চুক্তির অংশটা কেমন হবে সেইটা আর কি বলে দিচ্ছে। তো ধারা 14 চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্ভব যে ক্ষেত্রে অসম্পাদিত অংশ ছোট হয়। তাহলে একটা চুক্তি করলাম, বড় একটা চুক্তি, যে আমরা 50 বিঘা জমি বিক্রি করব, কিন্তু কি হচ্ছে অবশেষে মেপে দেখা গেল সেখানে হয়তো 48 বিঘা হচ্ছে আর 2 বিঘা কম আছে। তারপরেও কিন্তু আদালতে গিয়ে আমরা চুক্তিটা কার্য সম্পাদন করতে পারবো, বা এরকম চুক্তির মামলা আদালত নেওয়ার পরে বলবে হয়তো যে উনি তো একটা না বড় অংশটাই আপনাকে দিচ্ছে, আপনি এটা নিতে পারেন, হ্যাঁ আপনি নেবেন, পরে না হয় আর 2 বিঘাতে এত বেশি হবে না, সেটা আদালত বুঝাবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে কি হয়, মূল্যের একটা সমন্বয় করা যাবে যে 2 বিঘা জমির দামটা কমায় নিয়েন বা এটা সেটা, এবং ক্ষতিপূরণ দাবি করা যাবে। হ্যাঁ, যে আমার তো এই 2 বিঘা না হলে ক্ষতি হবে, তাহলে ক্ষতিপূরণটাও দাবি করা যাবে, সেটা বলছে। ধারা 15 বলছে যে চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে সেক্ষেত্রে অবশিষ্ট অংশ অর্থাৎ চুক্তির আংশিক সম্পাদন সম্ভব। হ্যাঁ, এক্ষেত্রে কি হচ্ছে, মূল্যের সমন্বয় করা যাবে না এবং ক্ষতিপূরণের দাবি ত্যাগ করতে হবে। কেন বলছে, মানে 15 ধারায় বলছে যে আমি যদি ওই 50 বিঘা জমি বিক্রি করতে চাচ্ছি, সেখানে কি হচ্ছে, আমি হয়তো 15 বিঘা দিতে পাচ্ছি, আরগুলো দিতেই পাচ্ছি না। এই ক্ষেত্রে আমি ওই ব্যক্তিকে কেনার জন্য জোর করতে পারবো না। তবে যদি ওই ব্যক্তি বলে যে হ্যাঁ আমি ওই 15 বিঘাই নিব, তাহলে কিন্তু আমি দিতে বাধ্য থাকবো, আমি তখন দিতে বাধ্য থাকব। এবং সেই ব্যক্তি যদি ক্ষতিপূরণ দাবি করে, তখন এই ক্ষেত্রে ক্ষতিপূরণটা চাওয়া যাবে না। হ্যাঁ, কোনো পক্ষই ক্ষতিপূরণ চাইতে পারবে না, এবং মূল্যের সমন্বয় করা যাবে না যে না ভাই কম বেশ করে একটু নিও, তা কিন্তু আর হবে না। হ্যাঁ, 15 ধারাটা এটা আমরা মনে রাখবো যে এখানে আমরা মূল্যের সমন্বয় করতে পারি না। ধারা 16 বলছে অসম্পাদিত অংশ স্বতন্ত্র হলে, তাহলে সেক্ষেত্রে কি হবে। তাহলে কি বলছে যে অসম্পাদিত অংশটা, মানে যেই অংশটা দেওয়া হয়নি তাকে, অসম্পাদন, এখনও সম্পাদন করা হয় নাই, সেই ক্ষেত্রে তাহলে কি হবে। তখন বলছে যে ধারা 16তে বলছে অসম্পাদিত অংশ স্বতন্ত্র হলে, তাহলে সেক্ষেত্রে স্বতন্ত্র অংশের সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে। স্বতন্ত্র মানে কি, আসলে পৃথক পৃথক অংশটা যদি আলাদা আলাদা হয়, হ্যাঁ, তখনও কিন্তু কার্যকর করা যাবে। হলো কি, একটা মানুষের একটা জমি আছে বরিশালে, একটা জমি আছে নোয়াখালী, তাহলে কি হলো, আলাদা আলাদা জমি,
আমি একজন সেল করব, সেই জমিটা একজনই হয়তো নিতে চেয়েছে, একটা পাচ্ছি একটা দিতে পারছি না, তাহলে পৃথক পৃথক হলো না? তো আলাদা করেও কিন্তু কার্য সম্পাদন করা যাবে। এমন যদি হলো যে এমন চুক্তি হলো, আমরা চাল ডাল লবণ একসাথে কিনে নিয়ে আসছি, এখন নদীপথে আনতে গিয়ে ডালটা নৌকা উল্টে পড়ে গিয়েছে, আর লবণ আর চাল আছে হয়তো, কিংবা লবণটা পড়ে গিয়েছে, পানি হয়ে গেছে, এখন আর ওইটা নেওয়া যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিপূরণ দাবি করতে মানে মূল্যের একটা সমন্বয়ও করা যাবে না। তারপরে হচ্ছে এই ক্ষেত্রে আদালত আমাদের একটা করবে, মূল্যের সমন্বয়, এক্ষেত্রে মূল্যের সমন্বয় করা যাবে এবং ক্ষতিপূরণও দাবি করা যাবে। এক্ষেত্রে আমরা মূল্যের সমন্বয় করতে পারবো যে তাহলে আপনারা লবণের দামটা বাদ দিয়ে দেন, কি এরকম, কিংবা আমার ক্ষতি হয়েছে, কোনো এক পক্ষ ক্ষতিপূরণ চাইতেই পারবে। হ্যাঁ, তাহলে বলছে যে এই 14, 15, 16, 14, 15, 16 এই তিনটা অংশের কথা, যেটা হচ্ছে বলছে যে অসম্পাদিত অংশ ছোট হলে, আরেকটা অসম্পাদিত অংশ বড় হলে, আরেকটা হচ্ছে অসম্পাদিত অংশ পৃথক হলে বা স্বতন্ত্র হলে, সেই ক্ষেত্রে আদালত চুক্তির কার্য সম্পাদন করবে। তাছাড়া অন্য কোনো চুক্তির কার্য সম্পাদন সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী করা যাবে না, সেটাই বলে দিয়েছে আমাদের 17 ধারাতে। ধারা 18 বলছে ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার প্রতি ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার প্রতি ক্রেতার অধিকার, এই ক্ষেত্রে 4টা অধিকার আছে, এতটুকুই আমরা জেনে রাখবো, ভিতরে বিস্তারিত আসে না। তবে 18 নম্বর টাইটেলটা কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, 18 ধারার টাইটেলটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধারা 19 বলছে 2টি কারণে ক্ষতিপূরণ মঞ্জুর করা যায়। 19 ধারায় বলেছে না কম্পেনসেশন, অর্থাৎ কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুর, 2টা ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে আদালত। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিকার, অর্থাৎ কার্য সম্পাদন যদি অসম্ভব হয়, চুক্তির সুনির্দিষ্টভাবে যদি প্রতিকার কার্যকর করা অসম্ভব হয়, তখন আদালত একটা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। আর 2 নম্বর হচ্ছে যদি সুনির্দিষ্ট প্রতিকার যথেষ্ট না হয়, যে প্রতিকারটা দিচ্ছে তাতে যথেষ্ট হচ্ছে না, তখনও একটা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। এই হচ্ছে আমাদের 19 ধারা। 20 ধারায় খেসারত, এটা আমরা শুধুমাত্র টাইটেলটা মনে রাখি, 20 ধারায় খেসারত টাইটেলটা মনে রাখি। এখন আমরা দেখব 21 ধারা। এখন ঘটনা হয়েছে কি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 12 ধারাটা, 12 ধারায় চুক্তি মঞ্জুর করতে পারে আদালত 4টি ক্ষেত্রে। তাহলে চুক্তি না মঞ্জুর করে কয়টা ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। 12 ধারায় বলছে 4টি ক্ষেত্রে মঞ্জুর, আর 12 উল্টালে দেখেন হয় 21। 21 ধারায় হচ্ছে 8টি ক্ষেত্রে চুক্তি না মঞ্জুর, অর্থাৎ কখন আদালত চুক্তি মামলা নিবে না বা চুক্তি মঞ্জুর করবে না, সেটা বলেছে 21-এ, আর কখন মঞ্জুর করবে সেটা বলেছে 12-তে। হ্যাঁ, তো হচ্ছে 12 উল্টালে 21 হয়, এটা একটু মনে রাখবো যে যেই চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, অর্থাৎ 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। 1 নম্বর হচ্ছে যেই চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না, অর্থাৎ যেখানে আমরা আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছি বা পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিলে জিনিসটা মিটে যায়, সেই ক্ষেত্রে আদালত আর মামলা নেয় না। হ্যাঁ, যেখানে চুক্তির আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে যেই চুক্তি এত সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি অথবা পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল, অথবা চুক্তির প্রকৃতি এমন যে আদালত উক্ত চুক্তির উল্লেখযোগ্য শর্তাবলী সুনির্দিষ্টভাবে সম্পাদন করতে পারে না, সেই ক্ষেত্রেও আদালত চুক্তি মঞ্জুর করবে না। অর্থাৎ অনেক বিবরণের সমষ্টি, চুক্তিটা আসলে কেমন চুক্তি সেটাই সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে না। তারপরে হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা উপরে নির্ভর, আমি এখন গান গাইতে পারি, এখন আমি গাইবো না, এই সমস্ত ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে, সেই চুক্তির ক্ষেত্রেও আদালত নামঞ্জুর করবে। 3 নম্বর হচ্ছে যেই চুক্তির শর্তাবলী আদালত যুক্তিযুক্ত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না।
তাহলে কী ধরনের চুক্তি, কোন শর্তে চুক্তিটা হয়েছে সেটা যদি আদালত নিশ্চয়তা মানে বুঝতে না পারে, সেইটা আর কি নির্ণয় করতে না পারে, সেই ক্ষেত্রেও আদালত চুক্তি নামঞ্জুর করবে। 4 নম্বর হচ্ছে যেই চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য। তাহলে কি, আমি দেখলাম কেউ বলছে যে এটা আমরা দুজন চুরি করতে যাব, তো চুরিটাই তো এমনিতেই অপরাধ, তাই না? তো এটা তো প্রকৃতিগতভাবেই বাতিলযোগ্য একটা চুক্তি, সেইটা আর কি। তারপরে 5 নম্বর হচ্ছে জিম্মাদার যদি ক্ষমতার বহির্ভূতভাবে চুক্তিবদ্ধ হয়। 6 নম্বর হচ্ছে কোনো কর্পোরেশন কিংবা কোম্পানি যদি ক্ষমতার বহির্ভূত কোনো চুক্তি করে। 7 নম্বর হচ্ছে যেই চুক্তির কার্য সম্পাদন করতে হলে কাজ আরম্ভ করার তারিখ হতে ক্রমাগত 3 বছরের বেশি সময় কাজ করতে হয়। 8 নম্বর হচ্ছে যেই চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই বিলুপ্ত হয়েছে। এই যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর হয় না। সাথে সাথে 8 নম্বরে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে কোনো চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকলে কোনো চুক্তি কার্যকর করা যাবে না। অর্থাৎ সালিসি কার্যক্রম, সালিসের মাধ্যমে যদি কোনো চুক্তি হয় বা কোনো চুক্তির মধ্যে যদি সালিসি কার্যক্রম থাকে, সেই ক্ষেত্রে সেই চুক্তি কিন্তু কার্যকর হবে না। ধারা 21 ধারাকে আমি বুঝাইতে পারলাম? দেখেন তো, এখন আমরা দেখি 21 ক, নিবন্ধিত নয় এমন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। নিবন্ধিত নয় এমন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি রেজিস্ট্রিকৃত না হলে তা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। হ্যাঁ, 1908 সালের রেজিস্ট্রেশন আইন দ্বারা কিন্তু রেজিস্ট্রি হতে হবে। আর চুক্তির বিনিময় মূল্যের বাকি অংশ মোকদ্দমা দায়েরের সময় আদালতে জমা করতে হবে। এই হচ্ছে আমাদের 21 ক। 21 কতে তাহলে আমরা কি পেলাম? যে চুক্তিটা লিখিত হতে হবে, নিবন্ধিত হতে হবে, আর চুক্তির মামলা করার সময় কিন্তু আমাদের চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা দিতে হবে। এই কথাগুলো বলে দিয়েছে 21 কতে। ধারা 23, যেই ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে বা যে সকল ব্যক্তি কার্য সম্পাদন পেতে পারে। আমরা 12 ধারায় দেখেছি কি, যে 4টি ক্ষেত্রে চুক্তির মামলা করা যায়। আর 23 ধারায় দেখছি যে কোন সকল ব্যক্তি এই চুক্তির মামলাটা করতে পারবে বা কোন সকল ব্যক্তির মানে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। 1 নম্বরে বলছে চুক্তির যে কোনো পক্ষ, 2 নম্বরে বলছে চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিনিধি, 3 নম্বরে বলছে, এটা ছোট করে দিব নাকি, যেখানে চুক্তিটি হচ্ছে একটা বিবাহের বিষয়ে নিষ্পত্তি অথবা একই পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহপূর্ণ অধিকার, সেই ক্ষেত্রে মানে হিতকরভাবে যিনি আর কি আপোষ মীমাংসার ক্ষেত্রে যেখানে চুক্তি অনুসারে হিতকরভাবে অধিকারী যেই ব্যক্তি, সেই ব্যক্তি। 4 নম্বরে বলছে অবশিষ্ট ব্যক্তি, 5 নম্বরে বলছে যে অধিকার ভোগের উত্তরাধিকারী, 6 নম্বরে বলছে অবশিষ্ট ভোগের অধিকারী ব্যক্তি। হ্যাঁ, যে চুক্তির আর কি অবশিষ্ট ভাগ যেটা আছে ওই ভাগের যে অধিকারী, সেই ব্যক্তি বা অধিকারী উত্তরাধিকারী, অবশিষ্ট ভাগের উত্তরাধিকারী 6 নম্বরে। 7 নম্বরে বলছে যে একত্রিত হয়ে গঠিত নতুন কোম্পানি। 8 নম্বরে বলছে হচ্ছে যে চুক্তিবদ্ধ উদ্যোক্তার গঠিত কোম্পানি। হ্যাঁ, তাহলে উদ্যোক্তারা যে কোম্পানিটা গঠিত করে তারা। তাহলে এই যে 23 ধারায় আমরা দেখছি যে 8 শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। তাহলে কারা কারা? চুক্তির যে কোনো ব্যক্তি মানে যে কোনো পক্ষ, চুক্তির যে কোনো পক্ষ, যারা 2টা পক্ষ চুক্তি করেছে যে কোনো পক্ষই চুক্তির মামলা করতে পারবে। তারপরে 2 নম্বরে বলছে কি চুক্তির সাথে যাদের স্বার্থ আছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরাও পারবে। 3 নম্বরে বলছে চুক্তির ফলে যে ব্যক্তিটা লাভ হয় বা হিতকরভাবে মানে চুক্তির ফলে যে কি বলা যায় যে চুক্তির ফলে যে সুবিধা পেতে পারে ওই সুবিধাভোগের অধিকারী ব্যক্তিটাও মামলা করতে পারে।
তারপরে আবার বলছে যে যেখানে একজন আজীবন প্রজা, হ্যাঁ, এই আজীবন প্রজার অবশিষ্ট ব্যক্তিও মামলা করতে পারে। তারপরে বলছে যে মানে অধিকার ভোগের উত্তরাধিকারী যারা আছে এই উত্তরাধিকারীরাও মামলা করতে পারে। তারপরে বলছে যে চুক্তির অবশিষ্ট ভাগের উত্তরাধিকারী যারা তারাও মামলা করতে পারে। আবার বলছে যে দুইটা কোম্পানি একসাথে একত্রিত হয়ে গেছে, গিয়ে একটা নতুন নাম দিয়েছে, তাহলে সেই নতুন নামের যে কোম্পানি সেও মামলা করতে পারবে। আবার বলছে কি যে 8 নম্বর পয়েন্টে যে উদ্যোক্তারা চেয়েছিল একটা নতুন কোম্পানি গঠন করতে, তাহলে এই উদ্যোক্তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে, উদ্যোক্তারাও কারোর বিরুদ্ধে মামলা করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে কোম্পানি গঠন করার পরে কোম্পানির নামেই তারা মামলা করতে পারবে। এই হচ্ছে আমাদের 23 ধারাটা। এই হচ্ছে আমাদের 23 ধারা। এরপরে আমরা একটু দেখব 24 ধারা। 24 ধারাটা খুবই সুন্দর। 24 ধারাটায় বলছে যে কারা সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে না। কোন ব্যক্তি সে যে ব্যক্তি প্রতিকার পেতেই পারে না, কোন ব্যক্তিরা তারা, বা 4 ধরনের ব্যক্তি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে না। তাহলে 1 নম্বর হচ্ছে যিনি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেতে পারে না, অর্থাৎ যে ব্যক্তি কি বলবো যে চুক্তি ভেঙেছি আমি আর জিকো, চুক্তি ভঙ্গ করেছি, কিন্তু ক্ষতিপূরণ চাইছে কে? কামরুজ্জামান ভাই। তাহলে কি হলো যে এই ব্যক্তি কিন্তু চুক্তির জন্য ক্ষতিপূরণ পেতে পারে না। পারে কি? 2 নম্বরে যাচ্ছি যে যিনি নিজেই চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। তাহলে যিনি চুক্তি করেছিলেন বা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন তিনি যে শর্ত ছিল নিজেই ভঙ্গ করেছেন, গিয়ে আবার নতুন করে কিন্তু কোনো মামলা করতে পারবে না। সেজন্য বলছে যে ইনিও চুক্তির কোনো কার্য সম্পাদন পেতে পারে না। 3 নম্বরে বলছে যিনি ইতিপূর্বে তার প্রতিকার বেছে নিয়েছে, এর আগেই একটা প্রতিকার সে বেছে নিয়েছে, তাহলে নতুন করে আর কি ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে না, বা সে ক্ষতিপূরণটা চুক্তিভঙ্গের কারণে একটা ক্ষতিপূরণও সে পেয়ে গিয়েছে, তাহলে নতুন করে সে আর চুক্তির মামলা করতে পারবে না, বা নতুন করেই না, টোটালি সে আর কোনো চুক্তির কোনো প্রতিকার সে পাবে না, বা আদালতে কোনো প্রতিকার পাবে না। তারপরে বলছে যে যিনি চুক্তির পূর্বেই অবগত ছিলেন যে চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত বা বাতিল হয়ে গিয়েছে বা বিলি বন্টন হয়ে গিয়েছে, তাহলে যদি কোনো ব্যক্তি যদি জানতেই পারে যে না আমি যে 5 কাঠা জমি নেব তারা 5 ভাইদের মধ্যে ভাগযোগ হয়ে গেছে, সে জেনে শুনে এখন চুক্তি কার্যকর করো, আমার জিনিসটা আমার ফেরত দাও, কি আমাকে আমার এই দাও, জমি জমা দাও, তা তো বলতে পারবে না, কারণ সে নিজে থেকেই আগে থেকে জানে যে এই জিনিসটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে বা বিলি বন্টন হয়ে গিয়েছে। তাহলে এই যে 4 শ্রেণীর ব্যক্তি এরা কখনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে না। ধারা 25-এ বলছে সত্যহীন ব্যক্তি কর্তৃক বিক্রয় চুক্তি। তাহলে সহজ কথায় আমরা বুঝি যে যেই ব্যক্তির সত্ত্ব নাই, সত্ত্ব মানে কি? মালিকানা নাই কোনো জিনিসে, যে ব্যক্তির মালিকানা নেই, সম্পত্তিতে তার সত্ত্ব নেই, জেনেও যিনি চুক্তিতে আবদ্ধ হয়েছেন বা চুক্তি করেছেন বা বিক্রয় চুক্তি করেন, সেই ব্যক্তির চুক্তি কি কার্যকর হয়? হয় না কিন্তু। তারপরে আবার একটা বলছি, যে ব্যক্তি চুক্তি অনুযায়ী সন্দেহমুক্ত কোনো সম্পত্তি বা সত্ত্ব প্রদান করতে পারে না। হ্যাঁ, চুক্তি অনুযায়ী আমি বলছি যে আমি এই সম্পত্তিটা তোমাকে দিব, কিন্তু আবার আমি কাগজপত্রও দেখাতে পাচ্ছি না, আবার বলছি হয়তো, এবার কেউ বলছে ওই জমি তো চেয়ারম্যানের, তো এরকম একটা জিনিস হয় যে চেয়ারম্যানের জমি না কার জমি, এই যে সন্দেহটা সে মুক্ত করতে পারছে না, হ্যাঁ, তখন কি হচ্ছে, সেই চুক্তিও কিন্তু কার্যকর হচ্ছে না। আরেকটা বলছে যে যেই ব্যক্তি চুক্তিবদ্ধ হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তু বন্দোবস্ত করেছে, তাহলে যে ব্যক্তি চুক্তিবদ্ধ হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুটা বন্দোবস্ত করেছে, যে বিষয় নিয়ে আমি চুক্তি করব তার আগেই হয়তো ওই জমিটা আমি ইজারা দিয়ে ফেলছি, বন্ধক দিয়ে ফেলছি, তাহলে আলাদা দিকে বন্দোবস্ত করে ফেলেছি না, সেই ক্ষেত্রেও কিন্তু কোনো চুক্তি করতে সে
পারবে না। ২৬ ধারায় আমরা মনে রাখবো পরিবর্তন ছাড়া কার্যকর করা যাবে না। একদমই একটা কথা, যদি আমরা যেটা চাই সেটাই যদি পাইতাম তাহলে কি আদালতে মামলা করার কখনো দরকার হতো? অবশ্যই হতো না। তাহলে নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে, এর পরিবর্তে এইটা দেই, এরকমও তো হতে পারে, তাই না? তাই বলছে যে পরিবর্তন ছাড়া কার্যকর করা যায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ধারা ২৭, ওইখানে আমরা একটু মনে রাখবো যে ২৬ ধারায় ৫টা ক্ষেত্র আছে। ২৬ ধারার ক্ষেত্র ৫টা। ধারা ২৭ বলছে যেই সকল ব্যক্তির বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। অর্থাৎ আমরা ২৩ ধারায় কি বলেছি? ২৩ ধারায় বলেছি যে ৮ শ্রেণীর ব্যক্তি চুক্তির কার্য সম্পাদন পেতে পারে। কাদের বিরুদ্ধে পাবে সেটা বলা হয়েছে ২৭ ধারাতে। তাহলে এই ২৩ ধারার ব্যক্তি কার্য সম্পাদন পেতে পারে মানে এরা মামলা করতে পারে, এরাই চুক্তি কার্যকর হচ্ছে না বলে এরাই মামলা করতে পারে। আর ২৭ ধারার কথা কি, মানে এই ২৩ ধারার এই ৮ শ্রেণীর ব্যক্তি মামলা করবে কাদের বিরুদ্ধে বা কাদেরকে চুক্তির কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারবে। এই বাধ্য কথাটার নিচে একটু দাগ দিয়ে রাখতে হবে, বাধ্য করতে পারবে ২৭ ধারায় ৫ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে, বা এই ৫ শ্রেণীকে বাধ্য করতে পারবে বা এই ৫ শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। ১ নম্বর হচ্ছে, তাহলে এই যে ২৭ ধারার ৫ শ্রেণীর ব্যক্তি কারা? ১ নম্বর হচ্ছে চুক্তির যে কোনো পক্ষের বিরুদ্ধে তারা মামলা করতে পারছে। ২ নম্বর পরবর্তী সত্ত্বের দাবিদারের বিরুদ্ধে মামলা করতে পারছে। ৩ নম্বর হচ্ছে পূর্ববর্তী চুক্তিকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারছে। ৪ নম্বর একত্রিত হওয়ার পর নতুনভাবে গঠিত কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারছে। ৫ নম্বর হচ্ছে কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠিত হওয়ার আগেই চুক্তি করলে কোম্পানি গঠিত হওয়ার পর সেই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারছে। অর্থাৎ সহজ কথা, এই যে ৫ শ্রেণীর ব্যক্তি তৈরি হচ্ছে এদেরকে আমরা চুক্তি কেন সঠিকভাবে কার্যকর করছো না, কার্যকর করো এই মর্মে কিন্তু আমরা মানে কার্যকর করার জন্য বাধ্য করতে পারি আদালতের মাধ্যমে। সেই জন্যই ২৭ ধারাটা তৈরি হয়েছে। ২৭-এর ক ধারা বলছে স্থাবর সম্পত্তির ইজারা চুক্তি। ২৭ ক স্থাবর সম্পত্তির ইজারা চুক্তি। স্থাবর সম্পত্তির ইজারা চুক্তির ক্ষেত্রে ওই ইজারা চুক্তিটি রেজিস্ট্রিকৃত হোক বা না হোক। স্থাবর সম্পত্তির ইজারা চুক্তির ক্ষেত্রে বলছে যে ওই ইজারা চুক্তিটি রেজিস্ট্রিকৃত হোক বা না হোক, ইজারা চুক্তিটি হতে হবে অবশ্যই লিখিত এবং পক্ষ দ্বারা স্বাক্ষরিত। হ্যাঁ, তাহলে আমরা যদি বন্ধকের কোনো চুক্তি করে থাকি ইজারা বা বন্ধকের জন্য বা লিজ দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে ওটা রেজিস্ট্রি হোক বা না হোক অবশ্যই মানে চুক্তিটা লিখিত হতে হবে এবং পক্ষ দ্বারা স্বাক্ষরিত হতে হবে। ঠিক আছে। ধারা ২৮ বলছে যে মানে যেই সমস্ত পক্ষকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যায় না। কাদেরকে বাধ্য করা যায় না? তার মানে এদের বিরুদ্ধে কোনোদিন মামলাই করা যায় না। হ্যাঁ, ৩ শ্রেণীর ব্যক্তিকে কখনো চুক্তির মামলা করতে বা চুক্তির কার্য সম্পাদনে বাধ্য করা যায় না। ১ নম্বর হচ্ছে যেই চুক্তির প্রতিদান অপর্যাপ্ত। হ্যাঁ, যেই চুক্তির প্রতিদান অপর্যাপ্ত। ২ নম্বর হচ্ছে যেই চুক্তিটি ভুল তথ্যের মাধ্যমে বা প্রতারণামূলকভাবে সম্পাদিত হয়। আর ৩ নম্বর হচ্ছে ভুল তথ্য দ্বারা প্রভাবিত করা বা ভুল ধারণাবশত চুক্তিটি সম্পাদিত হলে সেই ক্ষেত্রে কোনো চুক্তির মামলা করা যায় না। ধারা ২৯-এ বলছে খারিজের পর চুক্তিভঙ্গের মামলায় প্রতিবন্ধকতা। অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় খারিজের পর নতুন করে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যায় না। তবে কি হয়, ক্ষতিপূরণটা আমরা যদি আরজি সংশোধন করি, আরজি সংশোধনের মাধ্যমে কিন্তু আমরা ক্ষতিপূরণ পেতে পারি। হ্যাঁ, তখন আমরা আরজি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণটা পেতে পারি, সেটা বলা হয়েছে। তবে একবার যদি মামলাটা খারিজ হয়ে যায় তাহলে কিন্তু আর নতুন করে মামলা করা যাবে না। ২৯ ধারা শেষ। ২৯-এর পরে আমরা চলে যাব ৩১ ধারায়। ৩১ ধারা থেকে
35 ধারা পর্যন্ত যেটা আছে, 31 থেকে 34 তৃতীয় অধ্যায় দলিল সংশোধন সংক্রান্ত, 31 থেকে 34 তৃতীয় অধ্যায় দলিল সংশোধন সংক্রান্ত। ধারা 31 বলছে দলিল সংশোধন, ধারা 31 দলিল সংশোধন। তাহলে আমরা অনেক সময় দলিল সংশোধন চাই, তাই না, যে দলিলে অনেক কিছু বিষয় উল্টাপাল্টা হইতে পারে, সেই জিনিসটা। তো কখন দলিল সংশোধন চাওয়া যায়, এবং এটাকে আমরা কি বলবো, রেকটিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্টস, রেকটিফিকেশন অফ দ্য ইনস্ট্রুমেন্টস, দলিল সংশোধন। হ্যাঁ, যখন প্রতারণা বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে, একদমই ঠান্ডা মাথায় শুনবেন, যখন প্রতারণা বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে কোনো লিখিত দলিল সত্যিকার অর্থে পক্ষদের উদ্দেশ্য প্রকাশ না করে, তখন যে কোনো পক্ষ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধনের মামলা করতে পারে।